Society and Culture Bengali Book Summary Episode 2 Hood Feminism Notes from the Woman That a Movement Forgot অর্থাৎ হুড ফেমিনিজম আন্দোলন ভুলে গেছে এমন একজন মহিলার নোটস লিখেছেন মিকি কেন্ডাল। ইন্ট্রোডাকশন হুড ফেমিনিজম লুকানো ও সত আধুনিক নারীবাদীদের সেই অন্ধ দিক যা লক্ষ লক্ষ মানুষকে ছেড়ে যাচ্ছে পিছনে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারী মনে করেন তারা নারীবাদী আন্দোলন থেকে বাদ পড়েছেন? প্রস্তুত হন, কারণ এই আলোচনা আপনার আধুনিক নারীবাদ সম্পর্কে ধারণা পাল্টে দেবে। মিকি কেন্ডালের নতুন বই হুড ফেমিনিজম পড়লে আপনার ধারণাগুলো নড়ে উঠবে। তিনি এমন কিছু বাস্তবতা সামনে এনেছেন যা শুনলে চমকে যেতে হয়। আসলে কি নারীবাদ এতটাই সার্বজনীন? ভাবুন তো, মেইন স্ট্রিম নারীবাদ যখন কর্পোরেট অফিসে সমান বেতনের জন্য লড়ছে, ঠিক তখনই লক্ষ লক্ষ নারী খাবার জোটানোর জন্য লড়ছে। যখন সিনেমায় লিঙ্গ প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই অনেক নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করতেই পারছেন না। আর এখানে এই বিষয়টা জমজমাট হয়ে ওঠে। কেন্ডাল শুধু সমালোচনা করেননি, বরং আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তিনি আমাদের সেই গলিগুলোতে নিয়ে গেছেন যেখানে নারীরা প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার জন্য সংগ্রাম করছেন। এই সমস্ত কথা সাধারণত নারীবাদী আলোচনায় আসে না। আপনি জানবেন কেন ঐতিহ্যবাহী নারীবাদ অনেক নারীর জন্য ব্যর্থ হতে পারে। নারীবাদী আন্দোলনে বিশেষাধিকার কিভাবে সমস্যা তৈরি করছে, সেই সমস্ত নারীদের বাস্তব গল্প যারা নারীবাদী স্পেসে অদৃশ্য বোধ করেন। দারিদ্র্য কিভাবে নারীর অধিকারকে প্রভাবিত করছে। আসল অন্তর্ভুক্তিমূলক নারীবাদ কেমন হওয়া উচিত। এই স্রেফ নারীবাদ নিয়ে আর একটা বই না, এটা একরকম জাগরণ। আপনার নারী অধিকারের পুরো ধারণাটাই বদলে যেতে পারে। সবচাইতে মজার ব্যাপার, কেন্ডাল শুধু সমস্যাগুলোই বলেন না, সমাধানও দেন। তিনি দেখান কিভাবে নারীবাদ সমস্ত নারীর জন্য কাজ করতে পারে, শুধুমাত্র সুবিধা প্রাপ্তদের জন্য নয়। আপনি শিখবেন কিভাবে প্রকৃত পরিবর্তন আনা যায়। হয়তো ভাবছেন, আসলে কি এত নারীর পেছনে পড়ে থাকার ঘটনা সত্য? এই উত্তর আপনাকে অবাক করবে। এই ভিডিওতে অ্যানোলিসা লোম্বার্দো এবং থমাস গ্লোরিও সবকিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। সতর্কবার্তা, এই ভিডিও দেখার পর আপনার নারীবাদের ধারণা আগের মতো থাকবে না। শেষ পর্যন্ত দেখে যান এবং আধুনিক নারীবাদ সম্পর্কে এমন কিছু শুনে যাবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই সুযোগটা মিস করবেন না। আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুটা বুঝতে শিখুন। সত্যিকার নারীবাদ মানে শুধু শীর্ষস্থান ভাঙা নয়, প্রতিটি নারীকে তার অবস্থান থেকে তুলে ধরা। চ্যাপ্টার 1 অফ ইট হুড ফেমিনিজম নারীবাদের লুকানো মুখ। নারীবাদের একটি বড় সমস্যা আছে, এটি প্রায়ই সংখ্যালঘু নারীদের অভিজ্ঞতা এবং সংগ্রামকে উপেক্ষা করে। বেশিরভাগ নারীবাদী আন্দোলন সাদা নারীদের সমস্যার উপর বেশি জোর দেয়, ফলে রঙিন ত্বকের নারীদের জটিল বাস্তবতাগুলি চাপা পড়ে যায়। মিকি কেন্ডালের দিদিমা এই বিচ্ছিন্নতার একটি শক্তিশালী উদাহরণ। 1924 সালে জন্মানো এই মহিলাটি ছিলেন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, যিনি তার মেয়েদের শিক্ষার গুরুত্ব বুঝতেন। সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, কখনো রোজগারের জন্য, কখনো পরিবারের দেখভালের জন্য। তবুও তিনি নিজেকে কখনো নারীবাদী বলে পরিচয় দিতেন না। প্রাথমিক নারীবাদী আন্দোলন এমন নারীদের উপরই নির্ভর করত, যেমন কেন্ডালের দিদিমা। এরা ঘরোয়া কাজ করতেন যাতে সাদা নারীরা বাড়ির বাইরে কাজ করতে পারেন, কিন্তু তাদের নিজেদের সমস্যাগুলো খুব কমই গুরুত্ব পেত। কেন্ডালের দিদিমা টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের লড়াই করেছেন। তিনি ঐতিহ্যগত ভদ্রমহিলার আচরণ বজায় রাখতেন, যা বৈষম্যে ভরা পৃথিবীতে তার সুরক্ষা ছিল। তার লড়াই শুধু একজন নারী হিসেবে নয়, বরং একজন কৃষাঙ্গ নারী হিসাবে ছিল আরো কঠিন। আজও মেইন স্ট্রিম নারীবাদ রঙিন নারীদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো উপেক্ষা করে। প্রজনন অধিকারের মতন বিষয় আলোচনায় আসে, কিন্তু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মৌলিক চাহিদার মতন বড় সমস্যাগুলো প্রায়ই আলোচনার বাইরেই থেকে যায়। প্রান্তিক নারীদের বাস্তব অভিজ্ঞতাগুলো বুঝতে নারীবাদী আন্দোলন বারবার ব্যর্থ হয়। এর স্পষ্ট উদাহরণ দেখা যায় 2015 সালের একাডেমি অ্যাওয়ার্ডসে। অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট তার পুরস্কার
পুরস্কার গ্রহণের বক্তৃতায় সমান মজুরির দাবি জানান, কিন্তু সেই সঙ্গে সমর্থন চেয়ে বসেন সমকামী এবং রঙিন ত্বকের মানুষের কাছ থেকে, যেন তাদের অধিকার ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। এই মনোভাবী সাদা নারীদের একমুখী সংহতির বাস্তব চিত্র তুলে ধরে। সত্যিকারের নারীবাদকে বদলাতে হবে, এটি সব পটভূমির নারীদের সমর্থন করতে হবে। সংহতি কখনো একমুখী হতে পারে না। আন্দোলনকে শুনতে হবে, বুঝতে হবে এবং সক্রিয়ভাবে রঙিন ত্বকের নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে হবে। শুধুমাত্র প্রকৃত অন্তর্ভুক্তি গ্রহণের মাধ্যমেই নারীবাদ সত্যিকারের সমতা এবং সামাজিক পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারবে। চ্যাপ্টার 2 অফ 8, হুড ফেমিনিজম, দারিদ্র্যের অদৃশ্য লড়াই। দারিদ্র্য মানে কঠিন বাস্তবতা, যা লক্ষ লক্ষ আমেরিকানের জীবনে নিত্যসঙ্গী। প্রতিদিন প্রায় 42 মিলিয়ন মানুষ খাবারের অভাবে ভুগেছেন। এর মধ্যে সবচাইতে বেশি কষ্ট পায় নারী আর শিশু। দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের 70% নারী আর শিশু। একজন লেখক তার নিজের অভিজ্ঞতা দিয়ে এই কষ্টটা ব্যাখ্যা করেছেন। তিনি এখনো মনে করতে পারেন কিভাবে তিনি আর তার সন্তান এক বেলার খাবারের জন্য লড়াই করতেন আর পাশাপাশি কলেজের ডিগ্রি অর্জনের চেষ্টা করেছেন। এই স্মৃতিগুলো কোনো জয় বা সাফল্যের গল্প নয়, বরং হতাশার। এমনকি একটা ক্রিসমাস ট্রি কিনতে না পারার জন্য কাঁদার সেই মুহূর্ত এখনো তার চোখে জল আনে। অনেক সময় প্রগতিশীল চিন্তাধারা দারিদ্র্যের আসল প্রভাবটা বুঝতে ব্যর্থ হয়। ভালো উদ্দেশ্যে তৈরি করা নীতিগুলোই অনেক সময় সংগ্রামী পরিবারগুলোর জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করে। যেমন ধরুন সোডা ট্যাক্স শহরগুলো এই করে চালু করে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য, কিন্তু অনেক দরিদ্র পরিবারের জন্য চিনি মেশানো পানীয়ই সবচেয়ে সহজলভ্য খাবার। কিছু এলাকায় তো পানীয় জলই নিরাপদ নয়, যেমন ফ্লিন্ট, মিশিগানের মতন জায়গায় পানীয় জলের ভয়াবহ সমস্যা। কম দামের অন্যান্য পানীয় কখনো কখনো ছত্রাক বা ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে, তাই সোডা কখনো কখনো সবচাইতে নিরাপদ অপশন হয়ে দাঁড়িয়েছে। আবাসন সমস্যাটা আরো জটিল। জেন্ডার পে গ্যাপ বা লিঙ্গভিত্তিক বেতনের ফারাক নারীদের জন্য স্থায়ী বাসস্থানের সুযোগ কমিয়ে দেয়। আবার যখন সাদা চামড়ার নারীরা কম চাহিদার এলাকাগুলোতে বাস করতে শুরু করেন, তখন সেটি জেন্ট্রিফিকেশন ঘটায়। এর ফলে সেখানকার কালো মানুষ ও অন্যান্য কম আয়ের মানুষ সস্তা জায়গা থেকেও বিতাড়িত হন। ধন সম্পদের বৈষম্য নারীদের উচ্ছেদ আর গৃহহীনতার ঝুঁকিতে ফেলে। এই সমস্যাগুলো শুধু একজনের জীবনেই সীমাবদ্ধ থাকে না, পুরো পরিবার দুর্ভোগ পোহায় যখন বাসস্থান অস্থির হয়ে ওঠে। দারিদ্র মানুষকে শুধু বেঁচে থাকার প্রাথমিক চাহিদাগুলো, বাচ্চাদের খাওয়ানো, বিদ্যুৎ বিল মেটানো নিয়ে ভাবতে বাধ্য করে। এখানে নারীবাদকেও আরো ভালো করতে হবে। দরিদ্র নারীরা যে বাস্তব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন সেগুলো নিয়ে সিরিয়াস হওয়া দরকার। শুধু তাত্ত্বিক আলোচনা করে লাভ নেই, তাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইটাকে বুঝতে হবে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা নারীরা প্রকৃত সমর্থন পাওয়ার যোগ্য। নারীবাদী আন্দোলন থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আর পুরো সমাজের কাছ থেকে তাদের লড়াই বাস্তব, তাদের অভিজ্ঞতাগুলো মূল্যবান। চ্যাপ্টার 3 অফ 8, হুড ফেমিনিজম, কালো মেয়েদের অরক্ষিত জীবন। ছোটবেলা থেকেই কালো মেয়েরা এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা অন্য কারো জীবনের সঙ্গে মেলে না। ফার্স্ট টেইলড গার্ল শব্দটা অনেকের জন্য দুঃস্বপ্নের মতো, যদিও ছোট বয়সে তারা হয়তো এর মানেও ঠিকঠাক বুঝে না। এই তকমা ভয়ানক এবং ক্ষতিকর হতে পারে। সাধারণ কিছু কাজের জন্যই ছোট মেয়েদের ফার্স্ট বলা হয়। ছেলেদের সঙ্গে কথা বলা, মেকআপ করা বা দ্রুত শারীরিক পরিবর্তন ঘটানো, এই সবই নিরীহ ব্যাপার, কিন্তু এগুলো নিয়েই পরিবারের লোকজন বা আশেপাশের মানুষ মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করে। এর পরিণতি হয় ভয়াবহ। যদি কোনো মেয়ে যৌন নিপীড়নের শিকার হয়, তাহলে তাকেই দোষারোপ করা হয়। আশেপাশের লোকজন বলে মেয়েটি হয়তো নিজেই কোনোভাবে এই ঘটনা ঘটাতে উস্কানি দিয়েছে। এই ধরনের ভিকটিম ব্লেমিং মেয়েদের নিরাপত্তা এবং আত্মমর্যাদাকে পুরোপুরি ভেঙে দেয়। পরিসংখ্যান
পরিসংখ্যান আরো দুঃখজনক সত্য প্রকাশ করে। আমেরিকায় 18 বছরের আগেই 40 থেকে 60% কালো মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু এদের বেশিরভাগই তাদের কষ্ট শেয়ার করার পরও কোনো সাপোর্ট পায় না। স্কুল, যেটা নিরাপদ আশ্রয় হওয়া উচিত, সেটাও অনেক সময় এই মেয়েদের পাশে দাঁড়ায় না। শিক্ষকদের অনেক সময় অচেতন পক্ষপাত থাকে। কালো আর লাতিনো ছাত্রছাত্রীদের জন্য শাস্তি দেওয়ার হার অস্বাভাবিক বেশি। ছোটখাটো শাস্তি যেমন ডিটেনশন অনেক সময় বড় হয়ে ক্রিমিনাল চার্জ পর্যন্ত গড়ায়। স্কুলে পুলিশের উপস্থিতি বিষয়টাকে আরো খারাপ করে তোলে। পুরস্কার বদলে ছাত্রছাত্রীরা অনেক সময় পুলিশের নির্যাতনের শিকার হয়। ভিডিওগুলোতে দেখা যায় স্কুল অফিসাররা কালো মেয়েদের শরীরের ওপর চড়াও হচ্ছে। বডি স্ল্যামিং আর অতিরিক্ত বল প্রয়োগ খুবই সাধারণ ঘটনা। সরকারি প্রোগ্রামগুলো কেবল টিনেজ প্রেগন্যান্সি রোধ করা আর প্রফেশনাল স্কিল শেখানোর দিকেই মনোযোগ দেয়, কিন্তু এই মেয়েদের যে গভীর আর ভয়াবহ অভিজ্ঞতাগুলো পোহাতে হয় সেগুলোর দিকে নজর দেয় না। মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সাপোর্ট কিংবা হিলিং এর সুযোগ প্রায় নেই বললেই চলে। ব্যবস্থা বারবার কালো মেয়েদের ব্যর্থ করে। সমাজ তাদের কঠিনভাবে বিচার করে। সহায়তার ব্যবস্থার নামমাত্র। তাদের যন্ত্রণাগুলো অনেক সময় দেখাই যায় না। এই মেয়েরা এর চাইতে ভালো কিছু ডিসাইড করে। তাদের প্রয়োজন সুরক্ষা, বোঝাপড়া, প্রকৃতির সমর্থন, তাদের ভবিষ্যৎ মূল্যবান। চ্যাপ্টার 4 অফ 8, হুড ফেমিনিজম, শরীরের ছবিকে ঘিরে লুকানো সংগ্রাম। কালো মেয়েরা শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে একেবারে ছোটবেলা থেকেই আলাদা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ডে মানিয়ে চলার যে চাপ, তা তাদের জন্য অনেক সময় বেদনাদায়ক এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। মিকি ক্যান্ডল তার নিজের জীবনের গল্প দিয়ে এই কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। মাত্র 3 বছর বয়সে তার খালা তার চুলে কেমিক্যাল রিল্যাক্সার লাগিয়ে দিয়েছিলেন। এই রাসায়নিক তার মাথার ত্বকে পোড়ার অনুভূতি তৈরি করেছিল, আর সে ব্যথায় কেঁদে উঠেছিল। তার প্রাকৃতিক চুলের সৌন্দর্যকে দমিয়ে রাখা হয়েছিল 17 বছর বয়স পর্যন্ত। এখানে কালারিজম বা গায়ের রং নিয়ে পক্ষপাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো সম্প্রদায়ের মধ্যেও হালকা গায়ের রং অনেক সময় বিশেষ সুবিধা পায়, তবে এই একই রং সুবিধা এনে দেওয়ার পাশাপাশি বৈষম্যের কারণও হতে পারে। বিশেষ করে গাঢ় রঙের মানুষদের জন্য চ্যালেঞ্জটা সবচাইতে বেশি। এই বৈষম্য জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে, চাকরির সুযোগ, গ্রেপ্তারের হার, এমনকি কারাদণ্ড পর্যন্ত। এর ফলে অনেকেই স্কিন ব্লিচিং ক্রিম ব্যবহার করতে বাধ্য হন। এই সব ক্রিম তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও সামাজিক গ্রহণযোগ্যতার জন্য তারা এই পথ বেছে নেন। মেন স্ট্রিম নারীবাদ এই নির্দিষ্ট সংগ্রামগুলোকে প্রায়ই এড়িয়ে যায়। সৌন্দর্যের সংস্কৃতি নিয়ে আলোচনায় সাধারণত পুরুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা হয়, আর ইটিং ডিসঅর্ডার বা খাদ্যাভ্যাসজনিত সমস্যাগুলোকে মূলত শ্বেতাঙ্গ নারীদের সমস্যা হিসেবে তুলে ধরা হয়। এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভুল। রঙিন ত্বকের মেয়েদের ছোট থেকেই শিখিয়ে দেওয়া হয় যে শ্বেতাঙ্গ সৌন্দর্যের মানটাই আদর্শ। তারা ছোটবেলা থেকে এই বার্তাগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করে। এর চাপ থেকে অনেকেই মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যার শিকার হন। কালো মেয়েদের মধ্যে ইটিং ডিসঅর্ডার বা খাদ্যাভ্যাসের সমস্যা প্রায়ই নজর এড়িয়ে যায়। ওজন কমলে তা অনেক সময় সতর্ক সংকেত হিসেবে না দেখে প্রশংসা করা হয়। চাপ থেকে এই ধরনের খাওয়ার অভ্যাস তৈরি হতে পারে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর মতন গভীর সমস্যা অচিহ্নিত হয়ে রয়ে যায়। স্ট্রং ব্ল্যাক উইমেন বা শক্ত কালো নারী নামের স্টেরিওটাইপ বিষয়টাকে আরো কঠিন করে তোলে। এই ধারণা মেয়েদের দুর্বলতাকে উপেক্ষা করে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো ঠিক মতন স্বীকৃতি আর সমর্থন পায় না। নারীবাদকে এখানেও উন্নতি করতে হবে। রঙিন ত্বকের মেয়েদের শরীর নিয়ে এই বিশেষ সংগ্রামগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে। এই অভিজ্ঞতাগুলো বোঝা ছাড়া সত্যিকারের সমতা অর্জন করা সম্ভব নয়। প্রতিটি মেয়ে তার নিজেকে মূল্যবান মনে করার অধিকার রাখে। তাদের প্রয়োজন সহায়তা, প্রয়োজন আত্মবিশ্বাসের। প্রতিটি মেয়ের নিজের প্রতি ভালোবাসা পাওয়ার অধিকার আছে।
চ্যাপ্টার 5 of 8 হুড ফেমিনিজম, অভিভাবকত্বের লুকানো চ্যালেঞ্জ। দারিদ্র অভিভাবকত্বের প্রতিটি দিক বদলে দেয়। নারীবাদী আলোচনায় প্রায় প্রান্তিক জনগোষ্ঠীর আসল লড়াইগুলো উপেক্ষা করা হয়। কম সুবিধাপ্রাপ্ত এলাকার সন্তান পালনের অভিজ্ঞতা একেবারেই আলাদা। মিকি কেন্ডেল এর শৈশব এই কঠিন বাস্তবতা তুলে ধরে। 8 বছর বয়সে তিনি দেখেছিলেন তার চাচা বন্দুক দিয়ে তার চাচিকে ভয় দেখাচ্ছেন। এমন ঘটনা নিরাপত্তা আর টিকে থাকার সংজ্ঞা পাল্টে দেয়। যখন টাকার অভাব চরমে থাকে তখন অভিভাবকত্ব হয়ে ওঠে ভয়ানক কঠিন। বাইরের লোকেরা যা অবহেলা মনে করে সেটা অনেক সময় আসলে টিকে থাকার কৌশল। প্রতিদিন বাবা মায়েদের অসম্ভব সব সিদ্ধান্ত নিতে হয়। অর্গানিক ফুড নিয়ে বিতর্ক তখন বিলাসিতা মনে হয়, কারণ বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। প্রজনন অধিকার নিয়ে আলোচনাতেও বর্ণগত জটিলতা রয়েছে। কালো নারীরা গর্ভাবস্থায় চরম ঝুঁকির মুখে পড়েন। তাদের মৃত্যু হার শ্বেতাঙ্গ নারীদের তুলনায় 243% বেশি। চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে বৈষম্যের এক ভয়ঙ্কর অধ্যায় রয়েছে। জোরপূর্বক বন্ধ্যাকরণ এখনো সাম্প্রতিক বাস্তবতা। 1970 থেকে 1976 সালের মধ্যে প্রায় অর্ধেক আদিবাসী নারীকে জোর করে বন্ধা করা হয়। এমনকি 2010 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার মহিলা কারাবন্দীদের ক্ষেত্রেও একই ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। মিকি কেন্ডালের গর্ভপাতের ব্যক্তিগত অভিজ্ঞতা এই চ্যালেঞ্জগুলোকে স্পষ্ট করে। জীবন রক্ষার জন্য তাকে গর্ভপাত করাতে হয়েছে, কিন্তু এরপর মাসের পর মাস হয়রানির শিকার হতে হয়। প্রো চয়েস আন্দোলনগুলো কালো নারীদের বিশেষ দুর্বলতাগুলো সঠিকভাবে বোঝেনি। শ্বেতাঙ্গ নারীবাদ প্রায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যায়। তারা বক্তাদের আমন্ত্রণ জানালেও সত্যিকারের কথা শোনে না। তারা বুঝতে ব্যর্থ হয় যে রঙিন ত্বকে নারীরা অতিরিক্ত ঝুঁকির মুখোমুখি। পুলিশের ওপর ভরসা করা বা আইনি ব্যবস্থার সাহায্য পাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সবসময় সহজ নয়। প্রান্তিক জনগোষ্ঠীতে টিকে থাকার মানে অন্যরকম। সেখানে নিরাপত্তা নিশ্চিত নয়, রিসোর্স সীমিত, প্রতিটি সিদ্ধান্তে বিপুল প্রভাব পড়ে। প্রিভিলেজড দৃষ্টিভঙ্গিকে এই অভিজ্ঞতাগুলোর জন্য জায়গা করে দিতে হবে। বোঝার জন্য শোনা জরুরি। সমর্থন মানে বিভিন্ন চ্যালেঞ্জকে স্বীকৃতি দেয়। অভিভাবকত্ব আসলে এক ধরনের রেডিক্যাল আশা, বিশেষ করে তখন যখন মনে হয় পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে। চ্যাপ্টার 6 of 8 হুড ফেমিনিজম, বিচারের ভঙ্গ প্রতিশ্রুতি। কারসারা নারীবাদ দাবি করে যে আইন প্রয়োগের মাধ্যমে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। নির্যাতনের অভিযোগ করলেই যে ন্যায় বিচার মিলবে, বিশেষ করে রঙিন ত্বকের নারীদের জন্য, তা কোনোভাবেই নিশ্চিত নয়। বিচার ব্যবস্থা প্রান্তিক নারীদের প্রায়ই ব্যর্থ করে। শ্বেতাঙ্গ নারীরা হয়তো এই ব্যবস্থায় ভরসা পেতে পারেন, কিন্তু ভুক্তভোগীরা প্রায়ই ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। অভিযোগ করা মানেই সমস্যার সমাধান নয়, বরং অনেক সময় এটি নতুন সমস্যার জন্ম দেয়। অভিযোগ করবার আর্থিক প্রভাব বিবেচনা করুন। একজন নির্যাতনকারী সঙ্গীর গ্রেপ্তার অনেক সময় পুরো পরিবারের আয়ের উৎস বন্ধ করে দিতে পারে। ওয়েলফেয়ার সিস্টেমগুলো বেঁচে থাকা নির্যাতিতদের যথেষ্ট সাপোর্ট দেয় না, ফলে দারিদ্র নতুন এক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নারীরা যখন নিজেদের রক্ষা করতে যান, তখন তাদের ওপর আরো বড় শাস্তি নেমে আসে। সিসি ম্যাকডোনাল্ডের গল্প এই বাস্তবতাকে মর্মান্তিকভাবে তুলে ধরেছে। তাকে আক্রমণ করা হয়েছিল, কিন্তু আত্মরক্ষার পর তিনি 2য় ডিগ্রি হত্যার দায়ে কারাবন্দী হন। পরিসংখ্যানগুলো ভীষণ উদ্বেগজনক। কালো আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার মাত্র 13%, কিন্তু নিখোঁজ ব্যক্তিদের 34% তারা। এই সমস্ত কেসের বেশিরভাগই খুব কম মনোযোগ পায়। অনেক ক্ষেত্রে সামাজিক মিডিয়ায় পরিবারের প্রধান অনুসন্ধানের হাতিয়ার হয়ে ওঠে। আদিবাসী নারীদের অবস্থাও আরো খারাপ। 2016 সালে 5712 জন আদিবাসী নারী নিখোঁজের রিপোর্ট করা হয়েছিল, কিন্তু ন্যায় বিচার বিভাগ মাত্র 116টি কেস রেকর্ড করেছিল। আদিবাসী নারীদের হত্যার হার
জাতীয় গড়ের চেয়ে 10 গুণ বেশি। নির্যাতনকারীরা সবচাইতে অসহায় জনগোষ্ঠীকে লক্ষ্য করে। তারা জানে কারা কম সাহায্য পাবে, কার ওপর কেউ তেমন মনোযোগ দেবে না। প্রান্তিক নারীরাই সবচাইতে বেশি এই বোঝা বহন করেন। বর্তমান ব্যবস্থা অপরাধীদের সুরক্ষায় যেন বেশি কার্যকর। যারা সবচাইতে বেশি সহায়তা প্রয়োজন তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রায় ব্যর্থ করে। জাতিগত বৈষম্যগুলো এখানে বিশেষ তীক্ষ্ণ এবং ধ্বংসাত্মক। সত্যিকারের নারীবাদী সংহতির জন্য মৌলিক পরিবর্তন প্রয়োজন। কমিউনিটিগুলোকে একে অপরকে সমর্থন করতে হবে। বর্ণ কোনোভাবেই সমর্থন নেটওয়ার্কগুলোকে বিভক্ত করতে পারে না। প্রতিটি নারী পুরস্কার যোগ্য। ন্যায় বিচার মানে কেবল গ্রেপ্তার নয়, এটি মানে সমগ্র সমর্থন, এটি মানে ভুক্তভোগীদের বিশ্বাস করা, এটি মানে কঠোরতম পরিবর্তন। চ্যাপ্টার 7 of 8 হুড ফেমিনিজম। নারীবাদী প্ল্যাটফর্মের বিশ্বাসঘাতকতা। নারীবাদীদের ইতিহাস জটিল এবং বিতর্কিত। সমস্ত ক্ষমতাবান নারী তাদের প্ল্যাটফর্ম দায়িত্বশীলভাবে ব্যবহার করেন না। অনেক সময় তাদের কাজই অন্য নারীদের, বিশেষ করে রঙিন ত্বকের নারীদের ক্ষতি করে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই বিভাজনটা স্পষ্টভাবে দেখা গিয়েছিল। অনেক শ্বেতাঙ্গ নারী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিলেন। এটা একক ঘটনা ছিল না। দীর্ঘদিন ধরেই বিতর্কিত প্রার্থীরা শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন পেয়ে আসছেন। বিখ্যাত নারীরা প্রায়ই নারীদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। শেরিল স্যান্ডবার্গ ফেসবুকে অল্ট রাইট দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিলেন। ফিলিস স্লাফলি সমান অধিকার সংশোধনী এর বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন। মেগান কেলি ব্ল্যাক ফেসের পক্ষে সাফাই গিয়ে নিজের চাকরি হারিয়েছিলেন। এই নারীরা নারীবাদী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা অর্জন করলেও সেই ক্ষমতা সব নারীর জন্য ব্যবহার করেননি। তাদের কর্মকাণ্ড প্রায়ই প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতি করেছে। ভোট দেওয়াটা সহজ সমাধান মনে হতে পারে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ভোটার দমন এখনো বড় সমস্যা। আইন প্রণীত এখনো এমন বাধা তৈরি করেছে যা রঙিন ত্বকের মানুষের ভোটাধিকারকে সীমিত করে রেখেছে। ইতিহাসে ভোটার দমন বিভিন্নভাবে ঘটেছে। সাক্ষরতার পরীক্ষা, ভোট কর, এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে কালো এবং আদিবাসী মানুষদের ভোট দিতে বাধা দেওয়া হতো। আধুনিক কৌশলগুলো হয়তো কম সরাসরি কিন্তু সমান ক্ষতিকর। কিছু রাজ্য ভোটার আইডি প্রয়োজনীয়তা চাপিয়ে অংশগ্রহণ সীমিত করে, আবার নির্দিষ্ট এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা কমিয়ে দেয়। এই সমস্ত কৌশল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে রঙিন ত্বকের নারীদের। ভোটের অধিকার নারীবাদের একটি মূল বিষয় হওয়া উচিত, কিন্তু আন্দোলন প্রায়ই এই কাঠামোগত বাধাগুলোকে এড়িয়ে যায়। শ্বেতাঙ্গ নারীবাদ এই সমস্ত গুরুতর চ্যালেঞ্জকে প্রায়ই উপেক্ষা করে। ক্ষমতা শুধু অবস্থানে থাকে না, এটি সেই অবস্থান কিভাবে ব্যবস্থা করা হচ্ছে তার উপরও নির্ভর করে। সব নারীর প্রতি সমর্থন মানে হলো বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলোকে স্বীকৃতি দেওয়া। সত্যিকারের নারীবাদ সংহতি দাবি করে, এটি বোঝার আহ্বান জানায়। এটি কেবলমাত্র পৃষ্ঠতলের প্রতিনিধিত্ব নয়, তার বাইরেও পদক্ষেপ নেওয়ার কথা বলে। নারীদের একে অপরকে সমর্থন করতে হবে। বর্ণের সীমা পেরিয়ে, ভিন্ন ভিন্ন পটভূমি পেরিয়ে পার্থক্যের ঊর্ধ্বে উঠতে হবে। চ্যাপ্টার 8 of 8 হুড ফেমিনিজম। সক্রিয় সংহতির শক্তি। রাগ পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। বর্তমান সমাজ ব্যবস্থার প্রতি অনেকেই হতাশ, বিশেষ করে যখন অবিচারের মুখোমুখি হতে হয়। পুলিশের সহিংসতা, দূষিত পানীয় জল, এই ধরনের অভিজ্ঞতা শুধু শালীন বা ঠান্ডা প্রতিক্রিয়া দিয়ে সামলানো যায় না। কালো নারীদের রাগকে প্রায় উড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই রাগই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। সবসময় ভদ্র থাকা সমস্যার সমাধান নয়। প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন আবেগপ্রবণ এবং সক্রিয় পদক্ষেপ।
পদক্ষেপ। আজকের দিনে কেবল মিত্র হওয়া সম্ভব নয়, সত্যিকারের সংহতি মানে হলো অপরাধ সঙ্গী হওয়া। এর অর্থ হলো সর্বত্র কঠোরতম বর্ণনাবাদের বিরোধিতা করা, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ান, এমনকি যখন আপনি সরাসরি প্রভাবিত নন। মিত্রতা প্রায় লোক দেখানোর কাজে পরিণত হয়। মানুষ দাবি করে যে তারা সমর্থক, কিন্তু বাস্তবে তাদের প্রতিশ্রুতি নেই। কেউ কেউ উদ্ধারকর্তা মানসিকতায় পড়ে যান। তারা প্রান্তিক কণ্ঠগুলোকে ছাপিয়ে কথা বলেন, ভেবে বসেন তারা জটিল সমস্যাগুলো সমাধান করতে পারবেন। নারীবাদ দীর্ঘদিন ধরে প্রাধান্যপ্রাপ্ত অভিজ্ঞতাগুলোকেই কেন্দ্র করে এসেছে। একাডেমিক আলোচনা প্রায়ই কর্মজীবী নারীদের বাস্তবতাকে উপেক্ষা করে। যারা একাধিক কাজ করে সংসার চালান তারা নিজেদের প্রতিনিধিত্ব দেখেন না। গবেষণা এবং তাত্ত্বিক উপকরণগুলো তাদের কাছে প্রায় অপ্রাপ্য থাকে। নারীবাদী আন্দোলন অচেনা এবং অদৃশ্য শ্রমের উপর নির্ভর করে। যারা যত্ন নেন, পরিষ্কার করেন, স্বল্প বেতনে কাজ করেন, এই নারীরাই আসলে পরিবর্তন আনার জন্য কাজ করেন। নারীবাদী আন্দোলন অচেনা এবং অদৃশ্য শ্রমের উপর নির্ভর করে। যারা যত্ন নেন, পরিষ্কার করেন, স্বল্প বেতনে কাজ করেন, এই নারীরাই আসলে পরিবর্তন আনবার জন্য কাজ করেন, অথচ তারা খুব সামান্য স্বীকৃতি পান। আন্দোলনকে রূপান্তরিত করতে হবে, প্রান্তিক অভিজ্ঞতাগুলোকে কেন্দ্রে আনতে হবে, রঙিন ত্বকের নারীদের কথা শুনতে হবে, তাদের অনন্য চ্যালেঞ্জগুলো বুঝতে হবে, তাদের সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে। অপরাধ সঙ্গী নারীবাদ মানে সক্রিয় অংশগ্রহণ, শ্বেতাঙ্গ আধিপত্যকে চ্যালেঞ্জ করা, কাঠামোগত পরিবর্তনকে সমর্থন করা, প্রান্তিক কণ্ঠগুলোকে উঁচু করা এবং নিপীড়নমূলক কাঠামো ভেঙে ফেলার কঠিন কাজ করা। অবিচারের প্রতি রাগ একটি বৈধ প্রতিক্রিয়া। এটি ইঙ্গিত করে যে কোথাও কিছু ভুল হচ্ছে। এটি পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। এটি মনোযোগ দাবি করে। নারীবাদকে বিকশিত হতে হবে। এটিকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সমস্ত নারীর অভিজ্ঞতাকে প্রতিনিধিত্ব করতে হবে, শুধু সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলোর নয়। সত্যিকারের সংহতি মানে প্রতিশ্রুতি, শোনা, শেখা, কাজ করা। কনক্লুশন: হুড ফেমিনিজম, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, নারীবাদের জরুরি কর্তব্য। নারীবাদের একটি বড় সমস্যা রয়েছে। বহুদিন ধরে এটি শ্বেতাঙ্গ নারীদের অভিজ্ঞতাকেই কেন্দ্র করে এসেছে। প্রান্তিক নারীদের লড়াইগুলো প্রায় উপেক্ষিত হয়েছে। আন্দোলনকে বদলাতে হবে। এটি বাস্তব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে। দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন প্রয়োগের মতন বিষয়গুলো রঙিন ত্বকের নারীদের জীবনে ভিন্নভাবে প্রভাব ফেলে। বর্ণবাদ সর্বত্র রয়েছে। পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রের কথোপকথনে অনেকেই এই অপ্রাপ্তিকর সত্যগুলো মেনে নিতে চান না, কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে বর্ণবাদী আচরণকে চ্যালেঞ্জ করা, আওয়াজ তোলা এবং পরিবর্তন আনা। যখন কেউ বর্ণবাদী মন্তব্য করে তখন নীরব থাকবেন না, কথা বলুন, প্রতিবাদ করুন, ক্ষতিকর দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করুন এবং শিক্ষিত করুন। সত্যিকারের নারীবাদ মানে সব নারীর জন্য সমর্থন, জাতি বা পটভূমি যাই হোক না কেন। এর মানে হলো বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলোকে বোঝা। সমতার জন্য লড়াই মানে সক্রিয় অংশগ্রহণ, শোনা, শেখা, বেড়ে ওঠা এবং নিপীড়নের কাঠামোগুলোকে চ্যালেঞ্জ করা। নারীবাদকে সত্যিকারের আন্তঃসম্পর্কিত হতে হবে। প্রতিটি নারীর অভিজ্ঞতাকে প্রতিনিধিত্ব করতে হবে। প্রতিটি নারীর গল্পকে মূল্য দিতে হবে। পরিবর্তন ব্যক্তিগত কাজ থেকেই শুরু হয়। আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আপনার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ, আপনার সংহতি গুরুত্বপূর্ণ।